বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আহ, খুশির দিন। আজকে আমাদের মহান বাংলাদেশের আজকে মহান বিজয় দিবস। তো আজ আজ বিজয় দিবসে আহ, সবচেয়ে ভালো লাগছে যে যে বিজয়ের পরে, আহ, ৭১-এর বিজয়ের পরে আমরা আসলে যে সত্যিকারের যে যে বিজয় আহ, আমরা আসলে ভোগ করতে পারি নাই। আহ, এই স্বৈরাচার হাসিনার সময় তো আমরা আহ, মানে বিজয় দিবস যে আমরা উদযাপন করব, সে উদযাপনটাও আমাদের করতে পারতাম না। ওখানেও একটা শৃঙ্খলে আবদ্ধ ছিলাম, তো ওটা তো আসলে স্বাধীনতা বা বিজয় হয় না। তো এভাবে আমাদেরকে বেঁধে রাখছিল। তো আজকে যে বাঁধ ভাঙা মানুষের যে জোয়ার দেখলাম গোটা বাংলাদেশে, যে এই যে খুশি, এই যে মানুষের বাঁধ ভাঙা জোয়ার, এই যে বিজয়, এই বিজয় খুশিতে আনন্দে কান্না চলে আসে, যে আজকে যে আসলেই সত্যি আমরা শৃঙ্খল মুক্ত এই স্বাধীনতা বিজয় দিবসে। তো আমি বলতে চাচ্ছি যে ৭১-এর যুদ্ধের পরে আমরা যে একটা আহ, অবশ্যই আমরা একটা বিজয় দিবসকে আমরা স্যালুট জানাই। মনের অন্তরের অন্তঃস্থল থেকে আমার দেশ স্বাধীন হয়েছিল, এই জন্য আমরা ৭১-এ যারা মারা গেছেন, শহীদ হয়েছেন, তাদেরকে তাদের মাগফিরাত কামনা করি। কিন্তু পাশাপাশি যে এই এই বিজয়টাকে আমরা কুক্ষিগত করে রেখেছিল, বা তৎকালীন যে ৭১-এর পরে যে আহ, 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 শেখ মুজিবুর রহমান এবং তার যে ছেলে পেলে তারা যে দেশটাকে একটা মানে দুর্ভিক্ষ পরিণত করেছিল, তাতে আমরা কিন্তু প্রকৃত স্বাধীনতাটা আমরা ভোগ করতে পারছিলাম না। এবং চুরি ডাকাতি এগুলি, সন্ত্রাসী এগুলি চলছিল। পরবর্তীতে আমরা দেখি যে মেজর জিয়াউর রহমান উনি যখন হাল ধরেন ৭৫-এ এসে, তখন দেশটাকে উনি গড়ে তুলছিলেন। সে অর্থনৈতিকভাবে এবং বিভিন্নভাবে আইন শৃঙ্খলা সব কিছুর দিক দিয়ে দেশটাকে একটা এগিয়ে এগিয়ে নিয়েছিলেন। কিন্তু আসলে তো এই বিজয় দিবসটা আহ, উম, কে জিয়াউর রহমান যে দেশটাকে বিজয় একটা আনন্দ একটা সত্যিকারের যে একটা রাষ্ট্র যে স্বাধীন হলো, সেটাকে যে এগিয়ে নিয়েছিল, কিন্তু এটাকে ভারত তো সহ্য করতে পারছিল না। তো যাই হোক, তখন আহ, জিয়াউর রহমানকে হত্যা করা হলো। তো আমরা যে প্রকৃত যে বিজয়টা পাবো কি করে, স্বাধীনতাটা আমরা পাবো কি করে? তারপরে কি হলো? তারপর আবার এই আরেকটা স্বৈরাচার আসে বসলো, এই এরশাদ। স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদ এসে আবার এই ৯টা বছর এভাবে চালাই গেল একইভাবে। বিজয় দিবসকে আমরা যে স্বাধীন করলাম ৭১-এ, এটার যে ফলটাই ভোগ করতে পারতেছিলাম না। বা আমরা যে যে ৫৩ বছরে যে আমরা দেশটাকে গড়ার যে স্কোপটাই পাইতেছিলাম না আমরা। তারপরে হলো কি, আবার হচ্ছে বিএনপি আসলো। বিএনপি এসে আবার বেগম আমাদের আহ, দেশমাতা বেগম খালেদা জিয়া, উনি এসে দেশকে গড়তেছিলেন, এবং বিএনপির সেই ২০০০ সালের পরে দেশকে গড়ে নিচ্ছিলেন। কিন্তু সেটাও আবার বাদ সাধলো এই এই স্বৈরাচার হাসিনা এসে, এই যে একটা একটা লণ্ডভণ্ড অবস্থা শুরু করে দিল দেশে। যে বিএনপির যে উন্নয়নটা করতেছিল সে সময়, তখন দেশে কত টাকার আমাদের অর্থনীতির কত প্রবৃদ্ধি, এবং তখন তখন কত টাকার মূল্যায়ন ছিল, দেশের প্রতিটা মানুষের মুখে হাসি ছিল, সেগুলি নষ্ট করে দিল। এই ফখরুদ্দিন দিন আসলো, এসে একটা 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 ষড়যন্ত্র করে আবার হাসিনাকে বসায় দিল। এই ভারত, ফখরুদ্দিন, এরা এই এরা এসে
আবার এই বসায় দিল। এই যে এরা 15টা বছর যে এইভাবে যে আমরা বলা হয় যে 53 বছরে কি করলো, আপনারা দেখেন। আর প্রশ্নের উত্তরটা এইখানেই আছে। এই 15টা বছর এই এই হাসিনা আবার স্বৈরাচার এই ইন্ডিয়ার সমস্ত স্বার্থগুলি উদ্ধার করে দিচ্ছিল। তো আমাদের দেশে এখানে প্রচুর টাকা, এত টাকা লুটপাট হয়েছে যে এদেশে জনগণেরও ধারণা নাই। এদেশের জনগণের ধারণা নাই যে কত টাকা লুটপাট হয়ে গেছে এই দেশ থেকে। এখনো যে বাংলাদেশ টিকে আছে এক আল্লাহ পাকের ইচ্ছায়। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, আজকে স্বাধীনতা, সবাই সবাই আজকে বাঁধ ভাঙা জোয়ারে ধর্ম মত নির্বিশেষে ছোট বড় শিশু বাচ্চা বৃদ্ধ সবাই যে একটা আনন্দের দিন দেখলাম, এটা আমার কাছে আসলেই খুবই ভালো লাগছে। এই 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 স্বাধীনতার যে স্বাদ এবং আনন্দ, এটা চিরদিন থাকবে। বাংলাদেশ উন্নত হবে, আরও উন্নত হবে, এটাই আমরা চাই, এই প্রত্যাশা করি। এই স্বাধীনতাকে আবারও স্যালুট জানাই এবং যারা শহীদ হয়েছেন তাদেরকেও স্যালুট জানাই। কিন্তু এখানে একটা, এই যে ভারতের যে বর্তমান যে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সে সুকৌশলে যে আবার এই স্বাধীনতা নিয়ে আর একটা কটূক্তি করছে যে স্বাধীনতা নাকি, বাংলাদেশের স্বাধীনতা নাকি 71-এ ভারত আর হচ্ছে ভারত নাকি পাকিস্তান থেকে ছিনায় নিয়ে এসে দিছিল, এবং যুদ্ধটা নাকি পাকিস্তান আর ভারতের হয়েছিল। এই যে ভারতের তো অভ্যাস এভাবে মিথ্যা কথা বলা, প্রত্যেকটা কথা মিথ্যা কথা এবং কৌশলে কথাগুলো বলা, শয়তানি, এগুলি একটা বদমাইশি। তো এটা যাই হোক, পররাষ্ট্র সচিব থেকে বা হচ্ছে বাংলাদেশ থেকে এটার প্রতিবাদ জানানো হয়েছে, এবং আমাদের যে বৈষম্য ছাত্ররা এবং রাজনৈতিক দলগুলির প্রতিবাদ জানিয়েছে। এবং আমি মনে করি যে আপনারা এটা জানাবেন, প্রতিবাদ জানাবেন যে আমার দেশের 30 লক্ষ মা বোনেরা রক্তের বিনিময়ে, ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হলো। এইখানকার আমাদের দেশের কৃষক জনতা, সর্বশ্রেণীর লোকজন হচ্ছে জীবন বাজি রেখে যুদ্ধ করলো 9টা মাস পানিতে, পানিতে নদীতে লুকিয়ে থেকে, খেয়ে না খেয়ে যে যুদ্ধ করলো এবং 30 লক্ষ মা বোন মারা গেল, এটার কোনো মূল্য নেই। মোদি কি জানে এটা? মোদি জানে না। যুদ্ধের ফলাফল তার এমনি আসে নাই, ওই শেষে আসে 2-1টা বোম ফেলা দিল আর যুদ্ধের বিজয় করে পাকিস্তানের সাথে ভারত যুদ্ধ করে ফেললো, ভারত যুদ্ধ করলো। এগুলি কথা মোদিকে বলি যে এই ধরনের কথাবার্তা বলবেন না আপনারা। হ্যাঁ, এটা আমাদের দেশের আত্মমর্যাদা লাগে, এগুলি কথাবার্তা বলবেন না প্লিজ। তো আমি সবাইকে, বাংলাদেশের সবাইকে এই স্বাধীনতার যে স্বাদ, এটা ধরে রাখার জন্য সবাইকে আমি হচ্ছে অনুরোধ করি, এবং এটা যেন বজায় থাকে, এটা যেন আবার কখনো এগুলি যেন ফ্যাসিস্ট না হয়ে ওঠে, আবার ওই হাসিনার মতো না হয়ে ওঠে। এটা বলছিলাম। আর আরেকটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে আমি নাটোরের, আমাদের নাটোরের সবচাইতে রাজনীতিবিদ, মানে সৎ নির্ভীক রাজনীতিবিদ, এবং প্রতিটা মানুষের যে প্রিয়, যে আমাদের অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই, তিনি রাজনীতি মঞ্চে তো অনেকে অনেক কথা বলেন, উনি যে কথাটা বলছেন সেটা সঠিক কথা বলছেন আমরা মনে করি, নাটোরবাসী মনে করে, বাংলাদেশের জনগণও তাই মনে করে। যে আজকে যে ভারত যে আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার চালাইতেছে এবং ডিস্টার্ব করতেছে, তার বিরুদ্ধেই তো উনি সেটা বলছে। এটা একটা রাজনীতি নেতার যেটা কর্তব্য, সেটাই উনি করছেন। তিনি চাঁদপুরে বক্তৃতায় সম্ভবত বলছেন যে যে কি যে এই যে বিদেশের, ভারতের মাটিতে বসে যে এই যে স্বৈরাচার হাসিনা যে বাজে মন্তব্যগুলি করতেছে, তার পরিপ্রেক্ষিতে এসে বলছে যে পশ্চিমবঙ্গে তুই মন্ত্রী হগা, তুমি পশ্চিমবঙ্গের মন্ত্রী হগা। এটাকে আবার হচ্ছে ভারত থেকে আবার এটাকে মানে পাল্টা ভাবে মানে ব্রিফিং করছে। তো আমি বলি যে তাহলে ওই দেশে যে তোমাদের যে বসে থেকে হাসিনাকে আশ্রয় দিয়েছো, আর হাসিনা যে এই বাজে কথাগুলো বলে, তা আমাদের দেশের নেতা রুহুল কুদ্দুস দুলু ভাই তো ভালো কথাই বলছে, আমার বড় ভাই তো ভালো কথা বলছে। এই দেশের মাটি আর মানুষের সাথে আমার এই দুলু ভাইয়ের সম্পর্ক,
উনি উনি যেটা বলছে দেশের স্বাধীনতার পক্ষে বলছে এবং বাংলাদেশের জনগণের পক্ষে বলছে এবং যেটা বলছে সঠিক বলছে এবং এতে দুলুভাইয়ের আমাদের শ্রদ্ধেয় দুলুভাইয়ের জন্য আমি মনে করি উনি আরও তার যে একটা রাজনৈতিক নেতা হিসাবে তিনি আরও উঁচু মাপে চলে গেছেন। উনি 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 আরও ওনার উনি আমি মনে করি যে উনি হিরো হয়েছেন এখানে। উনি উনি যেটা বলছেন এটা তাকে তার প্রশংসা জানাই এবং দুলুভাইকে স্যালুট জানাই। আচ্ছা, এই একটা বিষয়। আর আরেকটা বিষয় বলবো যে রাখাইনের একটা বিষয় বলি। রাখাইনে যে এই যে আরাকান আর্মি, এই আরাকান আর্মি সামরিক জান্তার সাথে যে এই যে যুদ্ধ চলতে 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 একটা পর্যায়ে এসে বাংলাদেশের এই প্রায় ৩০০ কিলোমিটার তাদের সীমান্তবর্তী এলাকায় ৩০০ কিলোমিটারের মতো জায়গা ওরা দখলে নিয়েছে। সেটা আমাদের সীমান্ত ঘেঁষে আর কি। তো এটা বাংলাদেশের জন্য কিছুটা হুমকির মধ্যে পড়ে। তো এর মধ্যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এবং বাংলাদেশ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। তো আমি এবং আবার নাফ নদীতেও জেলেদের ডিস্টার্ব করা হচ্ছিল। তো যার ফলে ওখানেও জেলেদের সাময়িক মাছ টাছ ধরা বন্ধ রাখা হয়েছে। তো আমি শুধু এতেই তো শেষ না, আমি এই জন্য বলছি যে বাংলাদেশকে এখানে এই যে রাখাইনের যে নেতা, এর সাথে তো ভারতের শত্রুতা ছিল। তো এই শত্রুতার পর্যায়ে এই মোদি আরেকটা শয়তানি করছে, ওই রাখাইনের নেতার সাথে বন্ধুত্ব করে এই বাংলাদেশের সাথে লেলায় দেওয়া হয়েছে বাংলাদেশে ডিস্টার্ব করার জন্য। তো আমি মনে করি যে তারা পারবে না। বাংলাদেশের বিজিবি এবং বাংলাদেশের সেনাবাহিনী এগুলি ওখানে আরও ভালো করে শক্তভাবে মোতায়েন করা উচিত এবং ওখানে যে ওই সীমান্তগুলিকে সুরক্ষিত করার জন্য এখানে আরও ভারী প্রস্তুতি বাংলাদেশের নেওয়া উচিত। আর বাংলাদেশের এটা নেওয়া উচিত এবং ওখানে আমাদের সার্বভৌম এবং স্বাধীনতা যেন কোনো মতেই ক্ষুণ্ণ হবে না। তারপরেও এইগুলি হচ্ছে শক্তভাবে অবস্থান নেওয়া উচিত, এই একটা বিষয়। এবং সেন্ট মার্টিনেও শক্তভাবে সেনাবাহিনী এবং তাদের অবস্থান দৃঢ় করা উচিত। আমাদের সমুদ্র যে জায়গাটা এটা আমাদের নিরাপদ করা দরকার এবং এই যে যে বর্ডার এলাকা সেখানকার বর্ডার এলাকাগুলি হচ্ছে আরও নিরাপত্তা দেওয়া উচিত বাংলাদেশের তরফ থেকে, এই একটা বিষয়। আর আরেকটা বিষয় বলবো যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটু বলি। সেটা হচ্ছে যে বিডিআর যখন বিডিআর হত্যাকাণ্ডের ভিতরে অন্তর্নিহিত অনেক গভীর পরিকল্পনাভাবে এই বিডিআরের এই হত্যাকাণ্ডের মাধ্যম দিয়ে বাংলাদেশের ৬০ জন উঁচু মাপের সেনাবাহিনীকে হত্যা করা হয়েছিল সেদিন। এতে বাংলাদেশের যে একটা সার্বভৌমের উপর আঘাত পড়ে, বাংলাদেশের সেনাবাহিনীর যে একটা বাংলাদেশের ভারতের যে চক্রান্ত বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করতে পারলে তো তারা তো হচ্ছে বাংলাদেশের উপরে কর্তৃত্ব করতে তাদের সুবিধা হয়। তো সেই সময় যে ভারতের চাকরানি এই যে হাসিনাকে দিয়ে এই কাজগুলি করাইছিল। তো আমি মনে করি যে তখন ফৌজদারি যে মামলাটা হয়েছিল যে এই যে এই বিডিআর হত্যাকাণ্ডে, কিন্তু শুধু ফৌজদারি মামলা হলেই আমাদের স্বরাষ্ট্র সচিব বলে দিল বা যে সচিব স্বরাষ্ট্র যে উপদেষ্টা উনি বলে দিলেন যে এটা ফৌজদারি মামলা চলছে, এটা বললেই তো হলো না। এটার ফৌজদারি মামলার ওপরে তো এটাকে আবার হচ্ছে পুনরায় এটাকে আবার, কারণ তৎকালীন যে স্বৈরাচার সে তো ভারতের পক্ষ নিয়ে বিচারের সাজাইছিল এবং বিচারভাবে করছিল। যার ফলে আমাদের যে ৬০টা যে সেই মাপের হচ্ছে আমাদের সেনা অফিসার যারা দেশপ্রেমিক তাদেরকে হত্যা করলো এবং তাদের পরিবারগুলো আজও হচ্ছে কষ্ট পাচ্ছে।
তো আমি মনে করি যে এটা সঠিক বিচারের জন্যে আবার পুনরায় তদন্ত হওয়া দরকার, এবং ভালোভাবে এটার বিচার হওয়া দরকার। এবং এখানে তো স্বরাষ্ট্র স্বরাষ্ট্র সচিব যদি এটা বিচারের দিকে যায়, তা তো আইন মন্ত্রণালয় এখানে কোনো বাদ সাধতেছে না। তো আমি মনে করি এটার সঠিক বিচার হওয়া দরকার। এটা দেখবেন, এটা এটা বাংলাদেশের সার্বভৌমত্বের একটা বিষয়। বাংলাদেশের সেনাবাহিনী একটা দেশের সার্বভৌমত্বের, যে কোনো দেশের সেনাবাহিনীর সার্বভৌমত্ব একটা শক্তিশালী একটা কাঠামো। তো এই 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 কাঠামোটাকে যে নষ্ট করছে, এটার সঠিক বিচার হওয়া দরকার। এবং সঠিক যারাই কিনা, সে বিডিআর হোক আর যারাই হোক, যারা এইগুলা করছে, যারা ইচ্ছায় করছে বা অনিচ্ছায় করছে, বা হচ্ছে ভারতের প্রচারণা করছে, বা এরা তো আর বিডিআররা তো আর এমনি এমনি গুলি করে নাই, এদেরকে দিয়ে করানো হয়েছে। কে করাইছে? সেই মাস্টার মাইন্ড কারা ছিলেন তখন, এই মাস্টার মাইন্ডের খুঁড়তে খুঁড়তে কিন্তু চলে আসবে সব, সেই তৎকালীন যে স্বৈরাচার থেকে শুরু করে ইন্ডিয়া সব চলে আসবে। তো আমি মনে করি যে এটার সঠিক বিচার হওয়া দরকার, এবং বাংলাদেশের সেনাবাহিনীকে তার সঠিক বিচার দেওয়া দরকার, এবং বাংলাদেশ সেনাবাহিনীকে শক্তিশালী করা দরকার। এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের যে ভারতের যে বৈদেশিক যে সেক্রেটারি, ভারতের যে বৈদেশিক পররাষ্ট্র সেক্রেটারি যে আসলেন, উনি এসে যে আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে, ডক্টর ইউনূসের সাথে হচ্ছে বৈঠক করলেন। তারপরে হচ্ছে আমাদের পররাষ্ট্র সেক্রেটারির সাথে, সচিবের সাথে, সেক্রেটারির সাথে, সবার সাথে যে উনি দ্বিপক্ষীয় যে আলোচনা করলেন, শুধু এখানে না, উনি উনি 1টা ঘন্টা যে পরবর্তীতে যে সেনা সেনা ক্যান্টনমেন্টে যে কেন হচ্ছে উনি হচ্ছে কথা বলবেন, উনি কেন হচ্ছে ক্যান্টনমেন্টে যে সেনাপ্রধানের সাথে কেন কি কথা বললো, সেটা তো আমরা জানি না। ওখানে সেনাপ্রধানের সাথে কি কথা তার ছিল, এটা তো নিয়ম বহির্ভূত। এখন বলা হচ্ছে যে যে সে সৌজন্য দেখা করতে গেছিল। একটা সেনাপ্রধানের সাথে আরেকটা দেশের সেনাপ্রধানের সাক্ষাৎ হতে পারে। আর সেনাবাহিনীর যে ব্রিফিং যদি কিছু জানতে হয়, সেটা প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর কাছে জানতে হয়। এটাই তো নিয়ম। তো উনি ওখানে কি জন্য গেছিলেন? আমার তো এখন সন্দেহ হইতেছে যে ওই সেক্রেটারির উপরে উনি কোনো তথ্য লুকাইছে এখানে। এখানে উনি ওখানে এসে সেনা প্রধানের সাথে কি কথাবার্তা বলতে পারে? সে হয়তো কোনো একটা প্রস্তাব দিয়েছিল, বা কোনো একটা মানে বাংলাদেশের ক্ষতি হয় এমন কিছু বলছিল সেনাপ্রধানকে, বা এমন কিছু একটা আলাপ হয়েছিল। কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, উনি তো দেশপ্রেমিক। উনি হয়তো এটাকে আমরা ওটা হয়তো সে অ্যালাউ করেন নাই। তার কথাকে সে অ্যালাউ করে নাই, সেক্রেটারির কথাকে, এই ভারতের সেক্রেটারিকে। তো তখন এটাকে, এটাও হতে পারে, আবার অন্য কিছু হতে পারে, আমরা তো জানি না, এটা যে দেখি নাই। কিন্তু উনি কোন হিসাবে, কোন আইনে সে যে সেনা ক্যান্টনমেন্টে যে 1 ঘন্টা সে ওনার সাথে আলাপ করে? উনি যখন আমার প্রধান উপদেষ্টা, বা আমাদের যে পররাষ্ট্র সেক্রেটারি, পররাষ্ট্র যে সচিব, পররাষ্ট্র যে উপদেষ্টা, তাদের সাথে যে দ্বিপক্ষীয় যে আলাপ করলেন, এখানেই তো যথেষ্ট। উপদেষ্টার সাথে আলাপ করলেই তো আমাদের সেনাবাহিনীর সম্বন্ধে জানা যায়। এটা কোনো দেশে আছে নাকি যে ওই দেশের পররাষ্ট্র সেক্রেটারি এসে সেনাবাহিনীর সাথে গোপন বৈঠক করে? এটা কী ধরনের কথাবার্তা? এই জিনিসগুলো আমি সরকারকে বলবো যে আপনারা জিনিসটা বিষয়গুলো, আপনাদের যে ইন্টেলিজেন্স, ওদের যেমন আপনাদের যে ইন্টেলিজেন্স, বাংলাদেশের যে ইন্টেলিজেন্স, যে সিআইডি বা যারা আছে, বা যারা এরা বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলি আছে, এরা কি করে? এরা 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 ওরা কোন, ওরা তো সবসময় একটা চক্রান্ত নিয়ে আছে বাংলাদেশের সর্বনাশ করার জন্য। ওরা কি করলো এটা তো আমরা এখনো জানি না। তো আপনারা এই গোয়েন্দা সংস্থাদের এগুলি ভালো করে খেয়াল করবেন যে কি হইতেছে না হইতেছে, কি আমাদের সর্বনাশ করার চেষ্টায় আছে, এই একটা বিষয়। তো আমি মনে করি যে আমাদের গোয়েন্দা সংস্থার দুর্বলতা আছে, আর হচ্ছে ওরা যে হুট করে আসে, এই ভারত তো খুব চতুর। আচ্ছা, হুট করে এসে সেনা প্রধানের সাথে একটা নিশ্চয়ই কোনো একটা খারাপ প্রস্তাব দিয়েছিল, যেটা আমাদের
দেশের জন্য ক্ষতিকর হতে পারত। হয়তো আমি আমি জানি যে ওয়াকারুজ্জামান উনি দেশপ্রেমিক, উনি এটা অ্যালাউ করেন নাই। তো আমি এটা ধরে নিচ্ছি, কিন্তু এটা আসলে উচিত না তার। এই সেক্রেটারি এটা উচিত হয়নি, ভারতের সেক্রেটারি। এইগুলি আমার দেশের যে আইন কানুন এনারা কি করেন আমি বুঝি না। এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা ভালো একটা খবর ছিল আজকে। আজকের দিনটা তো যেহেতু আমাদের বিজয় দিবস, আমাদের একটা খুশির দিন, আনন্দের দিন। একটা ভালো একটা ছিল। সেটা হচ্ছে নির্বাচনের ডেটটা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার আজকে উনি নির্বাচনের ডেটটা একটা মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিচ্ছেন যে 25 সালের শেষের দিকে, অথবা যদি এর মধ্যে যদি হয়ে যায়, সংস্কারগুলি মোটামুটি আগে যায়, তাহলে 25 সালের শেষের দিকে ভোটটা দিয়ে দিবেন, নির্বাচন দিয়ে দিবেন, সাধারণ নির্বাচন। অথবা যদি একটু একটু সময় লাগে, হয়তো 26-এর প্রথম দিকে, 26 সালের প্রথম দিকে হয়তো বা দিবে। এটা একটা আমি মনে করি যে ভালো একটা দিন উনি উনি ডেটটা দিয়ে দিয়েছেন। এটা ভালো, এবং সেভাবে কাজগুলি আগাবে এবং সংস্কারগুলো আগাবে এবং তাড়াতাড়ি ভোটটা হয়ে যাবে আর কি। এই একটা বিষয়। আর আহ, আমি এই কথাগুলি বলতে চাচ্ছিলাম। আর বাংলাদেশের যে বিডিআর হত্যাকাণ্ডের যে সেনাবাহিনীর যে 60 জন আর্মি সেনা সেনা অফিসারদের মারা হয়েছে, এটার বিচারটা হোক। আর নির্বাচনটা তাড়াতাড়ি হোক। এবং হচ্ছে আরও যে আরাকান আর্মিরা যে বর্ডার এলাকায় যে অবস্থান করতেছে, এগুলির ব্যাপারে ওখানে আর্মি সেনাবাহিনী শক্তিশালী ঘাঁটি করা হোক। বাংলাদেশের আর্মিকে আরও শক্তিশালী করা দরকার। বাংলাদেশ আর্মিকে আমি বলবো যে আরও শক্তিশালী করা দরকার। এটা এই সরকারের আমলে হোক বা পরবর্তীতে গভর্নমেন্ট যে আসবে তাদের আমলে হোক, এটা করা দরকার। এটা করা দরকার। এটা 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 না করলে এই যে ভারত আমাদের পিছে লেগেই আছে, এটা আমাদের দেশের একটা আমরা একবারে হাল ছেড়ে দিয়ে বসে থাকবো, এটা না। আমাদের আমি তো এর আগেও বলছি যে আমাদের ভালো ভালো অস্ত্র কেনা দরকার এবং ভালো আর সেনাবাহিনী তৈরি করা দরকার। দেশপ্রেমিক সেনাবাহিনী তৈরি করা দরকার, এবং সাহসী সেনাবাহিনী নিয়োগ দেওয়া দরকার, যারা হচ্ছে এইগুলি রক্ষা করবে। এবং বাংলাদেশের উন্নয়ন কামনা করছি। আমি আজকে 16ই ডিসেম্বর 2024, এই 24-এ সবাইকে আমি আমার একটা জনগণ হিসাবে আমি বাংলাদেশের প্রত্যেকটা জনগণের সাথে তাল মিলিয়ে সবাইকে আমার আমার ভালোবাসা, অন্তরের ভালোবাসা জানাই। এবং এবং যারা আজকে সবাই ভালোবাসা দিনে এই সবাই সবাই এই দেশকে যে ভালোবাসেন, এই ভালোবাসা যেন অম্লান থাকে, এবং চিরদিন এই ভালোবাসা দিয়েই এইভাবেই যেন ওই যে স্বৈরাচার হাসিনার সময় যেন আমরা ভালোবাসা দেশকে যে একটা বিজয় দিবসে যে আমরা একটা আনন্দ করব, স্বাধীনতা আনন্দ করবো, আনন্দটুকু পর্যন্ত আমাদেরকে করতে দিত না। এরকম একটা আমরা যে কে যেন বলছিল সেদিন রেজওয়ানা, যে 53 বছর আমরা কি করলাম, 53 বছর কি করব। 53 বছরে শেখ মুজিবুর তো প্রথমে দেশ স্বাধীনের পর তো লুটপাট শুরু করলো। তারপরে হচ্ছে তারপরে আবার হচ্ছে স্বৈরাচার এরশাদ হচ্ছে 9টা বছর হচ্ছে সে কুক্ষিগত করে রাখলো। আর 15 বছর তো শেখ হাসিনা লুটপাট করে সব ভারতকে দিয়ে দিল। তাহলে আমাদের উন্নতিটা হবেই কোত্থেকে? বিএনপির যে এক আধ ট্রাম ছিল, 1-2 ট্রাম ছিল, যে যতটুকু উন্নতি করেছে সব টাকা পয়সাগুলো সব নিয়ে যে বাংলাদেশ থেকে একেবারে ধুয়ে মুছিলে টাকা চলে গেছে। এত টাকা চলে গেছে, যেটা ওই যে সেদিনকে গভর্নর বললেন এবং অর্থ উপদেষ্টা বললেন, যেটা মানুষের কল্পনারও বাইরে, যে কত টাকা নিয়ে চলে গেছে দেশ থেকে। তারপরেও বাঙালি অনেক ধৈর্যশীল, বাংলাদেশের লোক অনেক ধৈর্যশীলের ফলে বাংলাদেশ এখনও হচ্ছে জনগণ এখনও চলতেছে। তো আল্লাহ আমাদের এই সমস্যাগুলি দূর করে দিবে, এবং প্রতিটা জনগণ, বাংলাদেশে 20 কোটি মানুষ ভালো থাকবে, এবং আগামী দিনে বাংলাদেশ আরও উন্নত হবে। আর যে যতই বদনাম করুক আমাদের লাভ নাই, ভারত আমাদের পিছে থেকেও লাভ নাই। আমি ইনশাল্লাহ আমার বাংলাদেশ উন্নত হবে, এবং একটা সুন্দর সামনে 25 সালের শেষের দিকে আমরা একটা সুন্দর নির্বাচনের মাধ্যম দিয়ে আমরা একটা ভালো একটা গণতন্ত্র উপহার পাবো। আমি এই বলে আমি স্বাধীনতার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।